নিজে চোখে না দেখলেও পাঠদান করছেন শিক্ষক আব্দুল মালেক। গত ১৩ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াচ্ছেন তিনি। চোখে দেখেন না, তবু থেমে নেই পথ চলা। শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন শরীয়তপুরের দৃষ্টিহীন শিক্ষক আব্দুল মালেক। ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পাঠ্য বই শুনে পাঠদানের প্রস্তুতি নেন এই শিক্ষক। শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশেও ভূমিকা রাখছেন তিনি। 2013 থেকে 2026 এই 13 বছর যাবত আমি এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমাদের পড়ালেখার ক্ষেত্রে যে বাধা সেটা হচ্ছে ব্রেল বই সবসময় অপ্রতুল। ৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান আব্দুল মালেক। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে 2012 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরের বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্ত্রী ও 3 সন্তানকে নিয়েই তার সংসার। আমি ওনার স্ত্রী হিসেবে অনেক গর্বিত। রাস্তা আগায় দিয়ে যাব বা নিয়ে যাব ওরকম কোনো আমার করতে হয় না। ওনার নিজেটা নিজেই সবকিছু করতে পারে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের আবৃত্তি, গান, হারমোনিয়াম ও তবলা শেখান মালেক। স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয় তিনি। উনি যেমন কম্পিউটারে এক্সপার্ট, পাশাপাশি গান বলেন, নাচ বলেন, ওনার যে আনুষঙ্গিক প্রতিভা অত্যন্ত চমৎকার এবং বিদ্যালয়ে ওনার দ্বারা শিশুরা অত্যন্ত আনন্দ পায়। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবে প্রতিটি স্কুলে ব্রেইল পদ্ধতির পাঠ্য বই সরবরাহ করলে পাঠদান আরও সহজ হবে বলে মনে করেন তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত 8টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি গাছপালা কেটে নেয় তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল। আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটাও লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার। 2-1 লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব। সারা দেশে এই উৎসবে অংশ নিচ্ছেন ভক্তরা। ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব চলছে। এ উপলক্ষে ধামরাই পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যাওয়া হবে। রথ টানার সময় হাজারো ভক্ত চিনি, কলা, বাতাসা ছিটিয়ে যশোমাধবের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকালে যাত্রাবাড়ি মন্দিরে ঢাক, ঢোল, কাঁসার ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাধব মন্দিরের পুরোহিত। গত 16 জুলাই বিকেলে ধামরাইয়ে রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা শুরু হয়।
দর্শক, সাভার থেকে রথযাত্রার আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, উল্টো রথযাত্রা কি শুরু হয়েছে? আর আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে আমাদের জানাবেন? এখনো উল্টো রথযাত্রাটি শুরু হয়নি। আপনি জানেন যে গত 16 জানুয়ারি যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রাটি প্রথম শুরু হয় এবং রথযাত্রাটি কায়েতপাড়া থেকে টেনে এনে কিন্তু যেটি এখন রয়েছে যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়িতে এই রথটি আনা হয় এবং তারপরে আজকে যেটি উল্টো রথযাত্রার মাধ্যমে এটি শেষ হবে। এবং একটু পরে যেটি আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী বিজনকান্তি যে তিনি এই রথযাত্রাটি আনুষ্ঠানিকভাবে উল্টো রথযাত্রার টানটি উনি দিবেন এবং তারপরে শেষ হবে যে ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। এবং রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সকাল থেকেই এই মাধবের মন্দিরে কিন্তু এখানে পূজা অর্চনা হয়েছে এবং ভক্তকুলরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এবং তারা এসে কিন্তু এই মাধবের কাছে তারা তাদের প্রার্থনা তারা দাবি করছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যে আজকে উল্টো রথযাত্রা শেষ হলেও আনোয়ার কিন্তু এই রথযাত্রার যে মেলা, সেই মেলাটি কিন্তু মাসব্যাপী সেটি শুরু হবে। তো একটু পরেই সেই যে রথযাত্রাটি সেটি টান দেওয়া হবে এবং সেই সাথে এখানে লাখো মানুষের একটি ভিড় হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি এখানে প্রায় স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে 3 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা দায়িত্ব পালন করছে। সব মিলে যদি বলতে পারি যে শ্রী শ্রী যে যশোমাধবের যে রথযাত্রাটি, সেখানে কিন্তু এই ধামরায় কিন্তু একটি সাত রথ ছিঁড়ে আমরা দেখতে পাচ্ছি। আনোয়ার। হালিম, আপনাকে কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার সমাধান করতে কাজ করছে বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানান, ত্রুটি মেরামতি ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আজ বা আগামীকালকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। ফলে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজে কর্মরত চট্টগ্রাম বিভাগের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, সরকারি কলেজে 5 থেকে 26 বছর ধরে নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েও তারা এখনও বেসরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে চাকুরি করেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। মানববন্ধন থেকে 4 দফা দাবি তুলে ধরা হয়। যে চুলাটি দেখছেন সেটি অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু গ্যাস না থাকায় সেটি জ্বলছেই না। শুধু এই বাসা নয়, এই চিত্র এখন রাজধানীর অনেক বাসাই। দিনের পর দিন গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়ছেন গৃহিণী, কর্মজীবী মানুষ আর শিশুরা। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে মোহাম্মদপুরে বাস করছেন পারভিন আক্তার। গত কয়েকদিন গ্যাসের চাপ একেবারেই নেই বললেই চলে। ফলে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার তৈরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বাধ্য হয়ে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এতে বাড়ছে খরচ। ছেলে মেয়ে আছে, তাদের খাবার দিতে হয়। অসুস্থ মা আছে, তার জন্য রান্না করতে হয় একটু করে, এই সময় এটা ওটা বানাই দিতে হয়। এখন কি করব, আমরা আসলে খুব বিপদের মধ্যে আছি। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো, গেন্ডারিয়াতেও একই অবস্থা। বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুনই জ্বলেনি। এই অবস্থায় কেউ কেউ ভরসা করছেন সিলিন্ডার গ্যাসে। আমার স্বাস্থ্যকর খাবার হচ্ছে না, দেখা যাচ্ছে বাহির থেকে কিনে খাওয়া হচ্ছে, বাড়তি একটা খরচ হচ্ছে। আমরা তো একটা গ্যাসের বিল দেখা যাচ্ছে দিচ্ছি। সিলিন্ডার কিনে দিল, একটা আগের পুরোনো গ্যাস আছিল সেটা নামালে ইউজ করতেছি। তুই একদিন পাক করে 7 দিন খাওয়ার লাগে। বাসে খাবার কতই খাওয়ায় বাচ্চা কাচ্চা, অতি বাসে খাওয়ান যায়। আইটেমের সংখ্যা কমে গেছে। আজকে আমার হাজবেন্ড বলতেছে একটা রান্না করো, অত কষ্ট করে করতে হবে না। সবার পক্ষে অবশ্য এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কাঠের চুলায় রান্না করেন অনেকে। আপনার গ্যাস নাই, আজকে 5 দিন ধরে, শুক্রবারের থেকে নাই গ্যাস। আপনার বাহিরের খাবার আমরা কিনা খাই, হোস্টেলের খাবার খাই, আমাকে পোষায় না, অনেক কষ্ট হয়ে যায়। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানীতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া কৃষ্ণপুর সড়ক
রাস্তার পরিমাণ 5.5 কিলোমিটার। এলজিডির এই রাস্তা নির্মাণে 5,64,00,000 টাকা থেকে 12% লেস দিয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাবু ট্রেডার্স। তবে মূল ঠিকাদারের হাত বদল হয়ে আরও 8% কমিয়ে কাজটি কিনে নেন আওয়ামী লীগ নেতা সুবহান পিটিআর ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। দুই রাজনৈতিক মেরুর দুই নেতার এই যৌথ প্রযোজনার ফল ভোগাচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার কাজ যা হয়েছে তো কতদিন টিকবে যে আমরা ভরসা করতে পারতেছি না। নম্বর ইটাগুলো দিচ্ছে, আবিসগুলো দিচ্ছে, মাটিগুলো দিচ্ছে। এটা অবশ্যই তদন্ত করা হোক, আর যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরও শাস্তি। এলজিডির এই নতুন রাস্তা তৈরির সময় ঠাকুরগাঁও সুগার মিলে প্রায় 200 মিটার পাকা রাস্তা ভেঙে ফেলে এই দুই ঠিকাদার এবং সেখানকার ইট বালু ও কার্পেটিং তুলে ব্যবহার করে নিজেদের রাস্তা তৈরির কাজে। অথচ এই বিষয়ে কিছুই জানে না ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষ, পায়নি কোনো আর্থিক ক্ষতিপূরণ। আমি তো জানি না, আমার কাছে অনুমতিও নেয় না এবং অফিসিয়ালি আমাকে জানানো হয় না। সেক্ষেত্রে আমি তো কোনো ধরনের মালামাল এখন পর্যন্ত পাইনি। অনিয়মের এখানে শেষ নয়। নতুন রাস্তার কাজে আলু বদলে ব্যবহার করা হয়েছে কাদামাটি। 1 নম্বর ইটের জায়গায় দেওয়া হয়েছে নিম্নমানের ইট, আর ইটের খোয়ার পরিবর্তে দেওয়া হয়েছে রাবিশ ও ইটের গুঁড়া। এই হরিলুটের বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে সটকে পড়েন সাব ঠিকাদাররা, আর মূল ঠিকাদার দায় চাপিয়ে দেন সাব ঠিকাদারের ওপর। আমি তো লোক দিয়ে কাজ করাচ্ছি, এখন লোক যদি ভেজাল করে তাহলে সেটা আমাকে খবর নিতে হবে। অন্যদিকে সরকারি টাকা খরচের এই বিশাল কর্মযজ্ঞে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার বক্তব্য আরো চমকপ্রদ। ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন সদর উপজেলা প্রকৌশলী। আমার তো নলেজে নাই, এখন আপনারা নলেজে দিলেন, আমরা এটার অ্যাকশনে যাবো। এটা আসলে আমি সরজমিনে দেখে যাতে কাজটা কোনোভাবেই অনিয়ম বা খারাপভাবে বাস্তবায়ন না হয় সেটার ব্যবস্থা নেব অবশ্যই। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কোন যেন একই সুতে কথা। এত বড় অনিয়ম চোখে পড়ছে না কারোই। এই মেগা অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ঠাকুরগাঁও সচেতন মহল। ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 8 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 5টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহেশকুন্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে সাঁতার কেটে 8 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী ছিলেন। বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কমতে শুরু করেছে উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি। এতে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে সার্বিক বন্যা পরিস্থিতির। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তার পানি 4টি পয়েন্টে ধীর গতিতে কমছে। তবে ব্রহ্মপুত্রের পানি 2টি পয়েন্টে স্থিতিশীল রয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে বাস্তুহারা হচ্ছে অনেক পরিবার।